এত ছোট একটা গাছে আর ফুলে ফুলে ভরে উঠেছে, এটাই তো হাইব্রিডের চন্দ্রমল্লিকা। আর আপনি কিন্তু করতে পারেন এই চন্দ্রমল্লিকার গাছ একেবারে কাতারে কাতারে ভরে উঠবে আপনার গাছে ফুল। যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর রং। গাছের উচ্চতাটা কিন্তু ছোট, তাহলে এই গাছগুলো গ্রোথ নেই কেন? দেখুন, একেবারে অল্প দিনের গল্প। আপনি ঠিক ডিসেম্বর মাসে গাছ রোপণ করে কি করে আশা করেন যে গাছটি খুব সুন্দর হয়ে উঠুক? এই গাছ করতে গেলে একটু সময় নিয়ে আপনাকে আগে থেকেই বানিয়ে নিতে হয়। তবে বোঝার যেটা মূল ব্যাপার যে এই চন্দ্রমল্লিকার গাছ কিন্তু আবার আপনি সব সময়ের জন্যই করতে পারেন। আর গাছটিকে গ্রো করতে গেলে ফুলগুলোকে নষ্ট হয়ে যাবার পরে, মানে শুকনো হয়ে যাবার পরে দিতে হবে কাটিং করে। কাটিং করে দিলে দেখবেন অনেক শাখা বেরোবে, আবার বেরোবে আপনার চন্দ্রমল্লিকার গাছে ফুল। ভারী সুন্দর আর ভীষণ সুন্দর ফুলগুলি কিন্তু থাইল্যান্ড চন্দ্রমল্লিকা, 12টা মাস ফুল পাবেন এই গাছ থেকে। তাহলে এই গাছগুলোর পরিচর্যা সম্বন্ধে জানবো, আজ জানবো কিন্তু এদের সম্বন্ধে। আরো কিছু গাছের সম্বন্ধে তো অবশ্যই জানবো, তবে প্রথমত চন্দ্রমল্লিকার সম্বন্ধেই কিন্তু জানবো। এদের কালার পাবেন অনেক অনেক, পাবেন ভ্যারাইটি। ধরুন আপনি 80 থেকে 90টি ভ্যারাইটি পাবেন, এবং প্রতিটি কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি এবং দেখতে ভীষণ সুন্দর। এবং এই চারা আপনি কিন্তু 12 মাসই নিজেই করে নিতে পারবেন। এই সকল বিষয় নিয়ে তুলবো। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো থাকবেন। এই যে গাছগুলি দেখছেন, আর এই গাছের সম্বন্ধেই বলবো। আমি আমি পুষ্পশ্রী নার্সারি কোলাঘাটে কমল। তো পুষ্পশ্রী নার্সারি কোলাঘাটে আমি কমল আজকে কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব চন্দ্রমল্লিকা গাছের সম্বন্ধে, এবং অন্যান্য গাছেদের একটু বিষয় কিন্তু বলবো। তাহলে এই যে ছোট গাছটির ফুলটি আপনার শেষ হয়েছে, আর এই তো বললাম যে আপনি ফুল শেষে কাটিং করে দেবেন। কাটিং তো আপনি অবশ্যই করে দেবেন। তো আরও কিছু কিছু কাজ করবেন, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে ছোট চন্দ্রমল্লিকার গাছটি যখন রোপণ করা হয়, আর একটা ছোট্ট ডগা থেকে চারা, মানে এরকম ধরুন 2 থেকে 2.5 ইঞ্চি একটি ডগা থেকে চারা, এটা আপনি নিজেও করে নিতে পারেন। একদম সুন্দর করে বালি নেবেন, আর বালিকে ভালো করে জলে ধুয়ে নেবেন, আর ধারালো ব্লেড দিয়ে আপনি এটা ডগাটিকে কাটিং করে নিলেন। নিয়ে আপনি হরমোন পাউডার দিতেও পারেন, আবার নাও পারেন। একটু ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন, 7-8 দিন পরে চারাটি হয়ে যাবে। তাহলে এই চারাটা আপনি পাবেন কোথা থেকে? আপনার গাছ থেকে। তাহলে আপনি ফুল শেষ করলেন, আবার ফুল হচ্ছে। তো এদের মধ্যে যদি ফুলই হতে থাকবে, তাহলে আপনি ডগা পাবেন কোথা থেকে? পাবেন তো এই যে গাছটি দেখছেন, এই গাছের নিচ থেকে একটি করে সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকবে। আর সেই শাখাগুলি বেরোতে থাকলে কিন্তু একদম সুন্দর ডগা বেরোতে থাকবে, আর তাতে কিন্তু চট করে ফুল আসবে না। সেই ডগাকেই তুলে অনেকেই রোপণ করেন, আর তার থেকে মাদার প্ল্যান্ট হিসাবে কিন্তু করেন। আপনিও তাই করতে পারেন। আর তবে ওই গাছটির থেকে আপনি ফুলের আশা বেশি করবেন না, কারণ গাছকে আপনি কিন্তু সঠিক মতো গ্রোথ করে নিতে পারবেন না। এগুলো মাদার প্ল্যান্ট হিসাবে করা হয়। সেই জন্য আপনার এই টবের যখন সাইড থেকে শাখা বেরোবে, আর তার থেকে ছোট ছোট করে আপনি ডগা কাটিং করবেন। ঠিক বর্ষার শুরুতেই আপনি ওই ডগা কাটিং করে নিজেই আপনি করে নিতে পারেন। তো প্রথম থেকে গ্রোথ করে নিতে গেলে একেবারে গরমের ঠিক মাঝামাঝি অবস্থায়, মানে এটা বলতে চেয়েছি যে বসন্তকাল থেকেই অনেকে, মানে বসন্তকাল মানে আর 1-1.5 মাস পরেই, 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু ডগা কাটিং করে আপনি সামনে বছরের জন্য সুন্দর গাছ গোড়ার প্রসেস করতেই পারেন। তো সেই জন্য আপনি এই সকল গাছ থেকে কিন্তু আবার ডগা কাটিং করে নেবেন ফুল শেষ কাটিং করে দিলেন, আর দেওয়ার পরেই বেরোবে অসংখ্য শাখা। আর সেই শাখাতে ফুল হবে, নিচ থেকে বেরোবে শাখা, আর সেই শাখা থেকে কিন্তু আপনি কাটিং করে বানিয়ে নেবেন নিজেই চারা। চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তবে হাইব্রিডের চন্দ্রমল্লিকাগুলো কিন্তু একেবারে কম্প্যাক্ট, একদম দেখতেই পাচ্ছেন যে ফুলে ফুলে ভরে উঠবে আপনার এই হাইব্রিডের চন্দ্রমল্লিকা। সেই জন্য এদের একটু মাটি সম্বন্ধে তো বলবো, আর এদের থেকে কিভাবে আপনি গাছকে রোপণ করবেন সে সম্বন্ধেও কিন্তু একটু বলবো। মাঝে মাঝে এই ফুলে গাছেদেরকে বিরক্ত করতে আসে পোকা। এমন অনেক পোকাই আসে না, এই গাছে কয়েকটি পোকা আসে মানে এতেও কিন্তু লাগে আপনার মিলিবাগ। মানে দেখবেন মাঝে মধ্যেই সাদা সাদাই ভরে উঠবে, আর ভরে উঠলেই আপনি দেবেন কিন্তু কম পাওয়ারের ওই ওষুধটা, কোন ওষুধটা, একতারা ওষুধটা দেবেন।
আর ওই ওষুধটা কিন্তু মাঝে মাঝে আপনি স্প্রে করে রাখবেন, আর কিন্তু আপনার চন্দ্রমল্লিকার গাছটি একেবারেই রোগমুক্ত হয়ে উঠবে। চন্দ্রমল্লিকা গাছ মানেই একটু হালকা মাটি পছন্দ করে, আর সেই জন্য আপনি যে মাটিটা নেবেন, না, আর সেই মাটিটা কিন্তু একটু হালকা চেয়েছে, হালকা মাটি চেয়েছে, আর আপনি হালকা মাটি করবেন না তা কি করে হয়? যদি আপনি হালকা মাটি করতেই চান তাহলে আপনি এক কাজ করুন না, 40% আপনি কম্পোজিট চিন্তাধারা নিন, আর 60% আপনি মাটির চিন্তা নিন। তাহলে এই দুজনকে নিয়ে আপনার একটু ভাবতে হবে যে আপনি এই দুটো জিনিসকে নিয়ে কিভাবে সুন্দর করে আপনার চন্দ্রমল্লিকার গাছটি গড়ে তুলবেন। সেই সকল বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হয়। হয় যে মাটির কথা, আর সেই বিষয় যদি আমরা না ভালো করে বুঝতে পারি, সারাটা বছর কিন্তু গাছগুলো কষ্ট পায়। সেই জন্য মাটির কথাটা সর্বপ্রথম একটু মন দিয়ে জেনে নিতে হয়। তা আমার বন্ধুরা জেনে নেন, আর জেনে নেন বলেই তারা খুব সুন্দর গাছ করতে পারে। তো সেই জন্য আমি একটু বলবো আপনাদেরকে যে চন্দ্রমল্লিকার মাটি আপনি কেমন করবেন। একেবারে কি গুঁড়িয়ে ধুলো ধুলো করবেন, না একটু গোটা গোটা রাখবেন, না কম্পোজের পরিমাণটা কেমন দেবেন, ঠিক যেন বুঝে উঠতে পারছেন না। কখনো ভাবছেন যে কিচেন কম্পোজগুলো উপরে দিলে কি ভালো, আবার কখনো ভাবছেন যে মাটিকে কি বারে বারে এলোমেলো করলে ভালো। এই সকলে যেন দোদল্য মানে পড়ে যাচ্ছেন। তো একেবারে ক্লিয়ার হয়ে যাবেন আমার কয়েকটি কথা যদি আপনি একটু একটু মন দিয়ে শুনে নেন, তাহলে কিন্তু আপনার সুন্দর গাছ অবশ্যই গড়ে উঠবে। কনকনে ঠান্ডা আর এই যে শীতের সময়, গাছটি এই সময়টার জন্য কত সহজেই হয়ে ওঠে সুন্দর। আর বাকি সময়গুলোর কথাও তো আপনাকে জানতে হবে, তবেই না আপনি রাখতে পারবেন গাছটিকে সব সময়ের জন্য সুন্দর। তাহলে এই সকল বিষয় নিয়ে আমাদেরকে একটু একটু কেয়ার করা, আর সেই কেয়ারটা আমরা কেমন করব চলুন সেই ব্যাপারটা নিয়ে একটু ভাবি। চন্দ্রমল্লিকার মাটিকে কখনোই একেবারে ধুলো ধুলো করে ফেলবেন না, আর ধুলো ধুলো করে ফেললে কিন্তু গাছগুলোকে আপনি একেবারে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন না। মাটি তো ড্রাই চাই, সে তো ঠিকই আছে, কিন্তু সবসময় মনে রাখবেন মাটির মধ্যে দানা চাই, আর দানা মাটি কিন্তু চন্দ্রমল্লিকা ভীষণ পছন্দ করে। আপনি যে ভার্মি কম্পোস্ট দিচ্ছেন বা কিচেন কম্পোস্টগুলো দিচ্ছেন না, সেগুলোর মধ্যে একেবারে ধুলো ধুলো করে গুঁড়িয়ে ফেলবেন না। একটু গোটা গোটা থাকবে, একটু দানা দানা ভাব থাকবে, আর তবেই করতে পারবেন আপনি সুন্দর চন্দ্রমল্লিকা। দেখুন দানা মাটিগুলো এই সকল গাছ যেমন জারবেরা গাছ, চন্দ্রমল্লিকা গাছ, এরা ভীষণ পছন্দ করে, আর এদের পছন্দের জায়গাগুলো আপনি দিতে থাকুন। দেখুন শীতের সময় যা করেছেন তা তো ঠিকই আছে, আর আপনার গাছে ফুল ভরে গেছে। বালির পরিমাণ তো অবশ্যই দেবেন, শুধুই যে আপনাকে ভার্মি কম্পোস্ট দিতে হবে এটা নয়, আপনি বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট তিনকে মেখে দিতে পারেন। তবে ভার্মি কম্পোস্টটা দেওয়ার থেকে আপনি খুব ভালো কাজ করবেন যদি গোবর পান না, গোবর, তো তার থেকে একটি গোবর থেকে যে শুকনো করা হয় সেটাকে ঘুঁটে বলা হয়, আর সেটাকে আপনি একেবারে গুঁড়ো না করে টুকরো টুকরো করে ফেলুন। একটা ঘুঁটেকে আপনি 6-7 ভাগ করে ফেলুন, আর সেটাকে কিন্তু আপনার মাটির সঙ্গে মেখে ফেলুন। আর মাটির সঙ্গে মেখে ফেলা মানে আপনার মাটিটি সব সময়ের জন্য হালকা থাকবে। আর আপনি একটা সময় আপনার ভার্মি কম্পোস্ট এগুলোকে সব একই সাথে কিন্তু যখন খুব গুঁড়ো করে ফেলছেন না, পরবর্তী অবস্থায় মাটিগুলো কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, আর চন্দ্রমল্লিকার গাছের ক্ষতি হচ্ছে। সেই জন্য চন্দ্রমল্লিকার গাছের গোড়াতে মাঝে মধ্যে কিন্তু এলোমেলো করতে হয়। তাহলে ঠিক বুঝছেন কিনা জানি না, আপনার বাড়ির যে কম্পোস্ট সারগুলো আছে সেগুলো কিন্তু আপনি অবশ্যই দেবেন, আর সেটি গাছ খুব পছন্দ করে। গাছ পছন্দ তো করে, আর আমরা সবসময় সেই জিনিসের উপরে জোর দেব। এবং দানা দানা এঁটেল মাটি, আর তার সাথে যদি আপনি মাখেন কিছুটা বালি, আর কিছুটা আপনার এই ঘুটের গুঁড়ো মানে গোবরকে যেটা আপনারা শুকনো করেন নেবেন, সেটা একসাথে মাখবেন, আর আপনার গাছটি সুন্দর হয়ে উঠবে। বর্ষার বৃষ্টির জল অতিরিক্ত খাওয়াবেন না, তাতে গাছের চন্দ্রমল্লিকার কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয় না। কারণ গুচ্ছজাতি শিকড়ের গাছে যদি আপনি অতিরিক্ত জল খাওয়ান না, সেগুলো গাছটি বেঁচে থাকলেও গাছের গ্রোথটা কমে যায়। সেই জন্য অতিরিক্ত বৃষ্টির সময়টাতে কিন্তু আপনারা একটু সেটি জায়গার মতো রাখার চেষ্টা করবেন। আপনার ব্যালকনিতে রাখতে পারেন, আর ওই সময়ের জন্য হয়তো একটু ফুল কম থাকবে, কিন্তু গাছটি আপনার খুব সুন্দর থাকবে। সেই জন্য দানামাটি করবেন, একেবারে ধুলো ধুলো করে গুঁড়িয়ে ফেলবেন না। আর গাছ রোপণ করার পূর্বে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটি যেন সঠিক থাকে।
অবশ্যই নুড়ি তলাতে, টবের তলাতে বেশি বেশি পরিমাণে দেবেন। আর দেওয়ার পরে কিন্তু আপনি গাছটি রোপণ করবেন। প্রথম অবস্থাতেই চন্দ্রমল্লিকার কিন্তু ডগাটি পিঞ্চ করবেন না। মোটামুটি আপনার 1 চাক্ষর মানে 9 ইঞ্চি কাছাকাছি আসবে, আর প্রথম ডগাটিকে আপনি পিঞ্চ করবেন। ডগাটি পিঞ্চ করার পরে দেখবেন অনেকগুলো শাখা বেরোবে, প্রায় 5 থেকে 6টি শাখা বেরোতে থাকবে। সেগুলোও কিন্তু আবার 5 থেকে 6 ইঞ্চি করে হয়ে উঠবে, আর 6 ইঞ্চি হয়ে যাওয়ার পরেই ডগাটিকে পিঞ্চ করবেন। এরকম কমসে কম 8 বার আপনি পিঞ্চ করতে থাকুন, আর গাছটি আপনার বল শেপের হয়ে যাবে। এই যে আপনি 8 বার ডগাটিকে পিঞ্চ করবেন না, আর এর জন্য আপনার গাছটিকে একটু আগে থেকেই রোপণ করতে হবে। অনেকেই তো তা করেন, আবার অনেকে তা করেন না। ঠিক চন্দ্রমল্লিকা রোপণ করছে অন্যান্য শীতের সিজন ফ্লাওয়ারের গাছের সাথে। একটু আগে থেকে যদি আপনি চন্দ্রমল্লিকা গড়ে নিতে পারেন, তাহলে আপনি খুব সুন্দর গাছটিকে গ্রো করাতে পারবেন, আর প্রচুর পরিমাণে একসঙ্গে ফুল দেখতে পাবেন। এত কম সময়ের মধ্যে যখন আপনি গাছটি করতে চাইছেন, হালকা হালকা ঠান্ডা আসা মানেই চন্দ্রমল্লিকা গাছে ফুল শুরু হয়ে যাওয়া। এই জন্য অন্যান্য সময়ে যদি আপনার কম ফুল হয় হোক, কিন্তু গাছটিকে গ্রোথ করে নেওয়ার একেবারে চেষ্টা করুন, আর তাতে কিন্তু আপনার একটা সময় প্রচুর পরিমাণে আপনি আপনার গাছে ফুল পাচ্ছেন। অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ দিলে আপনি লিটারে 1 গ্রাম করে দেবেন, সাব বা বিস্টন জ্যাকিস্টন যাই হোক না কেন। আর যখনই দেখবেন যে কোনো কীটনাশক ওষুধ দিচ্ছেন, সেটা আপনার সোনাটা ওষুধ হোক বা একতারা ওষুধ হোক, সেটাও কিন্তু দেবেন 1 ml করে। মাঝে মধ্যে কিন্তু চুনির জলটা গাছের গোড়াতে অবশ্যই দেবেন, আর দিলে কিন্তু উপকার ভীষণ পাবেন। পাতার মধ্যে দাগ আসা আর নিচের পাতা জ্বলে যাওয়া একেবারেই অফ হয়ে যাবে যদি দেন চুনির জলটি। চুনির জল কখনো গাছে স্প্রে নয়, গোড়াতে দেবেন। মাঝে মাঝে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এটি অবশ্যই দেবেন, আর সব সময়ের জন্য গাছটি আপনার ফ্রেশ থাকবে। মাঝে মধ্যে কিন্তু আপনি গাছ যদি একটু লালচে ভাব হয়ে আসে, অবশ্যই স্প্রে খাদ্য দেবেন। সেটা আপনি 19-19 20-20 এই ধরনের অনেক স্প্রে খাদ্য পাওয়া যায়, তার থেকে কিন্তু আপনি অবশ্যই আপনি দেবেন খাদ্য, যেটা স্প্রে করবেন গাছে 19-19 হোক আর 20-20 হোক, সেটা কিন্তু 2 গ্রাম করে 2 গ্রাম প্রতি লিটার জলে দেবেন। আর আপনার চন্দ্রমল্লিকা খুব সুন্দর হয়ে প্রতিটি গাছ কিন্তু হয়ে উঠবে। চলুন এবারে আর কয়েকটি গাছের কথা বলি, আর এখানেই শেষ করব কয়েকটি গাছের কথা বলে। এবারে আসি আরেকটি গাছের কথা। অনেক বন্ধুই এই গাছটিকে ঠিক করতে পারেন, আবার অনেক বন্ধুই কিন্তু একে ঠিক ভালোভাবে রাখতে পারে না। সেই গাছটির নামই কিন্তু অ্যাজেলিয়া। একেবারে গোলাপ ফুল হার মেনে ওঠে, এত সুন্দর দেখতে হয় এই অ্যাজেলিয়া ফুল। তাহলে এই অ্যাজেলিয়া গাছের সম্বন্ধে একটু জানবো, আর জানলে কিন্তু অ্যাজেলিয়া গাছও আমরা করতে পারবো। তো এই অ্যাজেলিয়া গাছ অনেকে সিন্ডারে করেছেন, খুব ভালো করেছেন অ্যাজেলিয়া গাছকে। তো আপনি কেমন করবেন? আপনি পাতা সারের ওপরে করবেন। আপনার বাড়ির কিচেন কম্পোস্টগুলোকে আপনি সুন্দর করে বানিয়ে রাখুন, আর সেগুলোকে ভালো করে রোদ্রে শুকনো করুন, তারপরে বসান অ্যাজেলিয়া গাছটি। আর অ্যাজেলিয়া গাছটিকেও আপনি সুন্দর করে নিতে পারবেন। প্রথম কথায় বলবো যে এটি যে গাছটি রয়েছে, এটাও কিন্তু একটি পাতা সারের ওপরে রয়েছে। আর এই পাতা সারটি তৈরি হয়ে গেছে, কিন্তু আপনি যখন এই অ্যাজেলিয়ার গাছটিকেই রোপণ করবেন, আপনার বাড়িতে পাতা সার তৈরি করা নেই। মানে পাতা সার তৈরি করা নেই মানে আপনি আপনার কম্পোস্টটিকে তৈরি করে নিন। তাহলে পাতা সার বা পাতা সার বলতে আমরা কোনটাকে বুঝছি? তো সেটাকে সার বানিয়ে নয়, কম্পোস্ট বানিয়ে নিন। গাছের পাতাগুলোকে কেবলমাত্র এমনিই পচিয়ে রাখুন, আর সেই পচানো এই পাতাগুলোকে কিন্তু আপনি আপনার গাছের রোপণ করার চিন্তা করুন। বেশ কিছু আনাজের খোসা, ধরুন সবজির খোসা, আর সেগুলোকে আপনি একটা পাত্রে পচিয়ে রাখুন, আর পচানোর পর সেটিকে শুকনো করে নিন। শুকনো করার পরে এবারে করবেন আপনি গাছটি রোপণ। তাহলে গাছটি রোপণ করার সময় আপনি এই প্লাস্টিকটিকে কিন্তু খুলে ফেলে দেবেন না। প্রথম অবস্থাতে এই প্লাস্টিক অ্যাজেলার খুলে দেওয়া মানে গাছটি কিন্তু গ্রীষ্মকালে ঠিক রাখতে পারবেন না। সেই জন্য এই প্লাস্টিককে আপনি সুন্দর সুন্দর করে ব্লেড দিয়ে কাটিং করে দেবেন, আর এই সহ এটিকে বসাবেন এই কারণেই, যখন আপনি আপনার পাতা সারের ওপরে গাছটি বসাবেন মানে কম্পোস্টের ওপরে বসাবেন, তো সেই জন্য আমরা এটাকে সার বলছি, খাদ্য হিসাবে ভেবে সার বলছি। তো এটি অ্যাকচুয়ালি কম্পোস্ট। আপনি নিজের মতো করে বানিয়ে নিন, আপনার কিচেন কম্পোস্টটা আপনি তৈরি করে নিন। তো সেই জন্য আমরা যখন এটা বসাবো, তাহলে কিন্তু এটা রাখবো। এই কারণে রাখবো, আপনার ওটা ঠিক আছে কি ভুল আছে সেটা আমি দেখতে যাচ্ছি না। কারণ ওটা আপনি মোটামুটি একটু তৈরি করে নিন, বেশ কিছুদিন পচিয়ে নিন। নেওয়ার পরে এগুলোকে
লম্বা করে তো বললাম যে কয়েকটি জায়গায় 6 থেকে 7 জায়গায় এগুলোকে লম্বা লম্বা করে ব্লেড দিয়ে দিন। আর ব্লেড দেওয়ার পরে এইটা সহ আপনি বসান। এবারে কিন্তু আপনার এই অ্যাজিলিয়া গাছটি একদম সুন্দর থাকছে। এবারে আসি আর একটা অন্য বিষয়ে। যখনই গাছের ফুলগুলো হতে থাকবে দেখবেন সেই ডালগুলোতে দেখবেন প্রচণ্ড দুর্বল ডালেই ফুলগুলো হচ্ছে। আর দুর্বল ডালে ফুল হতে হতেই কিন্তু গাছের এই ডালগুলো আর পাতাগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকছে, কালো কালো টিপটিপ হয়ে হয়ে গাছটি কিন্তু ক্ষত হয়ে যাচ্ছে। আর সেই সময় যখন এই ডালটিতে ফুল হচ্ছে, আর অবশ্যই কিন্তু আপনি ডোগাটিকে কাটিং করবেন, তাহলে আপনার অ্যাজিলিয়া গাছ কিন্তু কখনোই মারা যাবে না। সেই জন্য আমাদেরকে গাছে ফুল যেমন নেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু এই ডোগাটি প্রিন্ট অবশ্যই করতে হবে। আর তাহলে কিন্তু অ্যাজিলিয়া গাছ খুব সুস্থ থাকবে। দেখুন, আপনি ভালো করে লক্ষ্য করলেই পাবেন এই যে দুর্বল ডালটি আপনি দেখতে পাচ্ছেন। আর দেখার পরে দেখুন গাছটির বেঁচে থাকার জন্য একটি নিজের থেকে স্টিক ডাল ঠেলেছে। মানে স্টিক ডাল মানে বেশ লম্বা চম্বা ডাল, প্রায় 1 হাতের উপরে এই ডালটি উঠেছে। মানে দেখুন একেবারে তোলার থেকে স্ট্রং ডাল উঠেছে। আর এই ডালটিকে ভুল করেও কেটে দেবেন না। এই ডালটি থাকলে কিন্তু অত্যন্ত শক্তিশালী, আর অ্যাজিলিয়া গাছ কখনোই মারা যাবে না। আমরা মূল যে ফুলগুলো করে ফেলি, গাছের স্টিক ডালগুলোকে অনেকেই কেটে ফেলি, আর কেটে ফেলে শুধু ফুলগুলোই দেখার চেষ্টা করি। সেই জন্য গাছের স্টিক ডাল কখনোই কাটবেন না, আর কেটে দিলেই কিন্তু গাছটি নিজের থেকেই খারাপ হতে থাকে। যে ডালটি সবসময় ফুলও হয়ে যায়, আর ফুল হয়ে যাওয়ার পর গাছ থেকে বেঁচে থাকার জন্য প্রতিটি গাছ চিন্তা করে। যেমন একটু আগেই বললাম চন্দ্রমল্লিকার গাছ, দেখবেন ফুল শেষেই নিচ থেকে নতুন শাখা বেরোনোর চেষ্টা করে, এবং সেগুলো অত্যন্ত শক্তিশালী ডাল হয়। আর সেইগুলোই কিন্তু গাছকে সব সময়ের জন্য বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সেই জন্য অ্যাজিলিয়া গাছ যখনই আপনি করছেন, আর খেয়াল রাখবেন যে এরকম আপনার অ্যাজিলিয়া গাছেও স্টিক ডাল বেরোবে। নিচ থেকে দেখবেন সরল সাদা সিধা একদম লম্বা চম্বা ডাল বেরোতে থাকবে, বেশ বড় সড়ো ডাল বেরোতে থাকবে। আর বেরোতে থাকবে মানে আপনাকে জেনে নিতে হবে যে আপনি যখন এই ডালটিকে কেটে দেবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে। ডালের বেশ রং কত সুন্দর দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডাল বেরোতে থাকছে। তাহলে আপনার ফুল শেষ হয়ে গেলে, গাছের অনেক শাখা হয়ে গেলে, যে ডালটাতে প্রচুর ফুল দিয়েছে আপনি এই ডালটা কেটে দিতে পারেন, কিন্তু এই ডালটি কখনোই কেটে দেবেন না। দেখবেন ভীষণ ভালো থাকবে। যখন আপনি আপনার বানানো কম্পোস্টটা আপনি দিচ্ছেন না, তো এইটাকে যখন খুলছেন না, তাহলে এটাকে কিন্তু গুটি হিসাবে আমি রাখতে চাইছি। মানে ধরুন এটি যেভাবে বসানো রয়েছে, আর এটা দিয়ে আপনি যদি খোঁড়াখুড়ি করেন, এর মাটি খুঁড়ে দেন বা করেন, তাহলে আপনার মাটিটাকে প্রথমেই পছন্দ করবে। পছন্দ করতে গিয়ে দেখছে যে আপনার মাটি ঠিক নেই, তাহলে কিন্তু আবার ব্যাক করবে, খারাপের দিকে পৌঁছে যাবে। সেই জন্য এটা যেমন আছে তেমনটাই থাকবে। আপনি শুধু এর প্লাস্টিকগুলো কেটে দিয়ে এটা বসিয়ে দেখুন, আর আপনার অ্যাজিলিয়া গাছটি কিন্তু সুন্দর থাকবে। এবারে আপনার যে কম্পোস্টটা এর সাইডে আপনি দিচ্ছেন, মানে টবের সাইডে দিচ্ছেন, সেটা ধীরে ধীরে তৈরি হতে থাকবে। ধরুন যেটা আপনার পচানোর দরকার ছিল 2 মাস প্লাস, সেটি আপনি পচাতে পারেন না, একটু কম পচিয়েছেন, সেটা তো আর বুঝতে পারছেন না। তো সেই জন্য সেটি আপনার সাইডে থাকবে। প্রয়োজন বোধে এই গাছের শেকড় কিন্তু এখান থেকে বেরোতে থাকবে, আর আপনার ওই খাদ্যটি আস্তে আস্তে কম্পোস্টটি যখন তৈরি হয়ে যাবে, দেখবেন ধীরে ধীরে আপনার কম্পোস্টটিকে ঘিরতে থাকবে এর শেকড়, আর সুন্দর হতে থাকবে আপনার গাছ। অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধটি মাঝে মধ্যে দেবেন, আর যত দেবেন গাছ একেবারে ফ্রেশ থাকবে। অবশ্যই বালি পোকার ওষুধ মানে রেড মাইটের ওষুধটি মাঝে মধ্যেই স্প্রে করবেন। গোলাপ গাছে যেমন ওষুধ দেন, আর সেটা কিন্তু অ্যাজিলিয়া গাছেও দেবেন। অবশ্যই সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যাই দেন না কেন, এটি কিন্তু নিয়মিত স্প্রে করতে থাকবেন। একেবারে এই গাছ একেবারে প্রখর রৌদ্র পছন্দ করে না, স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে। আর আপনি কিন্তু একটু ছাওয়াযুক্ত জায়গাতেই রাখবেন। শীতের সময়টা সম্পূর্ণ রৌদ্র পেলেও আপনি অন্য সময়ের জন্য কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখবেন না, আর ভীষণ ভালো থাকবে আপনার অ্যাজিলিয়া গাছ। চলুন এবারে আর একটা গাছের বিষয় জেনে নিই অন্যান্য 2-1টি গাছের কথা। সকলের নয়নমণি এই গাছটির নামই হচ্ছে নীলমণি লতা। তো ভীষণ সুন্দর, একেবারে অর্কিডের মতো ব্লু কালারের ফুল হয়, আর তা আপনারা জানেন এই ফুলটি কত সুন্দর। তো এতে বলাই রয়েছে নীলমণি লতা। মানে গাছটি কি আপনি শুধু লতাতেই পারেন তা কিন্তু কখনোই নয়, আপনি টবে একেবারে দাঁড়ানো রাখতে পারেন। সেই জন্য এই গাছটিকে আপনি কিন্তু লতাতে চাইলে আপনি লতাতে পারেন, আবার দাঁড়িয়েও রাখতে পারেন। অবশ্যই এই গাছটি আপনি খুব সুন্দরভাবে করতে পারেন। গাছটির নাম কিন্তু পিটিরিয়া আরবোরিয়া।
তো নীলমণি নামে এটিকে অনেকেই চেনেন। এর সাদা রঙের ফুল হয়, নীল রঙের ফুল হয়, ভীষণ সুন্দর। এই গাছটি আপনি অতি সহজেই করতে পারেন। ফুলটা সারা বছর হয় না ঠিকই, কিন্তু আপনার বেশ কিছুদিন আনন্দ দিয়ে যায়। তা ধরুন 5 থেকে 6 মাস আপনাকে খুব সুন্দর ফুল দিয়ে যায়। একদম ফুলগুলি একেবারে অর্কিডের মতো স্টিক হয়ে ব্লু রঙের হয়, ফুলগুলো ভীষণ সুন্দর। আর আপনারা দেখতে চাইলে এই ফুল অবশ্যই নেট সার্চ করে নীলমণি লতা সার্চ করুন, তাহলে কিন্তু এই ফুলটি আপনি দেখতে পাবেন। তো এই গাছটিও আপনি টবের মধ্যে করুন আর কাটিং করে রাখুন, দেখবেন আপনার গাছটি কিন্তু না লতিয়ে একেবারে দাঁড়ানো হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। খুব সাধারণভাবে এই গাছটি করা যায়, কেবলমাত্র একেবারে বালি আর মাটি করে করুন, দেখবেন সহজেই আপনি এই গাছটি করতে পারছেন। যেমনই পাতাযুক্ত গাছগুলো বালি মাটি ভীষণ পছন্দ করে, তাই বলে আপনি কোকোপিটে করবেন না এটা নয়। কোকোপিটে করলে নির্দিষ্ট সময় মতো আপনি কিন্তু চেঞ্জ করে দেবেন। কোকোপিটে অতি সহজেই করা যায়, তা আপনি করতে পারেন। তো বালিযুক্ত মাটিতে এটি যদি করেন আপনি ভীষণ ভালো করতে পারবেন। এইভাবে প্রতিটি গাছকে সুন্দর করতে থাকুন, আর প্রতিদিনই আপনাদেরকে একটা একটা গাছের বিষয় নিয়ে একটু একটু করে বলার চেষ্টা করব। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রয়োজন বোধে আজ সামান্য 3টি গাছ নিয়ে বললাম, আর বললাম পরের দিন আরও অন্যান্য গাছের নিয়ে নিশ্চয়ই বলবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।